আবারও আগ্রাসী পদ্মা, ভাঙন আতঙ্কে রাজশাহীর 4 উপজেলার বাসিন্দা। কাজে আসছে না জিও ব্যাগ, স্থায়ী বাঁধ নির্মাণের দাবি। পুলিশ কর্তা থেকে এমপি, নামে বেনামে বগুড়ায় হাবিবুর ও তার ছেলের হাজার কোটি টাকার সম্পদের অভিযোগ। তদন্ত করছে দুদক। রবি মৌসুমের শুরুতেই সার নিয়ে কারসাজি, বরেন্দ্র এলাকায় বস্তা প্রতি 300 টাকা বেশি নেওয়ার অভিযোগ। ব্যবস্থার হুঁশিয়ারি কৃষি বিভাগের। এবং মহালয়ার মধ্য দিয়ে দুর্গোৎসবের ক্ষণ গণনা শুরু। চলছে দেবী বরণের প্রস্তুতি। উৎসবে নিরাপত্তা নিশ্চিতে বাড়তি ব্যবস্থা। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে থাকছে সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে রাজশাহী বিভাগ, সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। রাজশাহীর পদ্মা নদী সংলগ্ন পবা, গোদাগাড়ি, বাঘা ও চারঘাট উপজেলার বিভিন্ন এলাকায় ভাঙন শুরু হয়েছে। এতে আতঙ্কিত তীরবর্তী বাসিন্দারা। স্থানীয়রা বলছেন, ভাঙন ঠেকাতে কয়েকটি এলাকায় জিও ব্যাগ ফেলা হলেও কোনো কাজে আসছে না। আর পানি উন্নয়ন বোর্ড জানায়, বাঘা ও চারঘাট উপজেলায় স্থায়ীভাবে বাঁধ নির্মাণের কাজ চলছে। হাবিবুর রহমান পাপ্পুর ছবিতে সাইফুর রহমান রকির রিপোর্ট। গত আগস্টে ফারাক্কা বাঁধের সব গেট খুলে দেয় ভারত। এতে পানি বাড়ে পদ্মা নদীতে। এক সপ্তাহের মধ্যে প্লাবিত হয় রাজশাহীর নিম্নাঞ্চল। এরপর কয়েকদিন স্থিতিশীল থাকার পর কমতে শুরু করে পদ্মার পানি। সেপ্টেম্বরের শেষের দিকে কয়েক দফা বৃষ্টিতে বাড়ে নদীর পানি। পবা, গোদাগাড়ি, বাঘা ও চারঘাট উপজেলার বিভিন্ন পয়েন্টে দেখা দেয় ভাঙন। গত এক মাসে নদীগর্ভে চলে গেছে 100 হেক্টরেরও বেশি ফসলি জমি। এতে আতঙ্কিত নদী তীরবর্তী বাসিন্দারা। কতখানি ভেঙে গেল, আমাদের এদিকে জমি বেশি ছিল, 1 বিঘা 5 কাঠা জমি সম্পূর্ণ ভেঙে গেল। লিচুর গাছ ছিল আমার, বাগানও ভেঙে চলে গেলো। আমাদের যে বাড়ি ফসল ভেঙে দিচ্ছে, আমরা যাবো কোথায়? সব সময় নদীতে বড় বড় একদম মাটির ধস ধসে পড়ছে, আমরা ভয়ে আতঙ্কে থাকছি। স্থানীয়রা বলছেন, ভাঙন ঠেকাতে কয়েকটি এলাকায় জিও ব্যাগ ফেলা হলেও কোনো কাজে আসছে না। ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি তাদের। প্রতি বছর যে জিও ব্যাগ ফেলছে, নদীতে যে পানি আসছে এই পানিতে বিলীন হয়ে যাচ্ছে। আমরা স্থায়ীভাবে এই বাঁধটা চাই। ভাঙন কবলিত এলাকার জন্য 5000 জিও ব্যাগ প্রস্তুত রাখার পাশাপাশি চারঘাট ও বাঘায় স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্পের কাজ চলছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। আমরা আমাদের প্রজেক্ট এরিয়াগুলোতে আমরা নজরদারি করতেছি, চারঘাট এবং বাঘা উপজেলায়। সেসব জায়গায় যদি ভাঙনের কোনো পরিস্থিতি সৃষ্টি হয়, আমরা ইমিডিয়েট সেসব জায়গাগুলো অ্যাড্রেস করব। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে বাঘা ও চারঘাটে বাঁধ নির্মাণে ব্যয় হচ্ছে 744 কোটি টাকা। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। রাজশাহীতে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। দিন দিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। রাজশাহীতে মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে 32 জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে গত 24 ঘন্টায় ভর্তি হয়েছেন 8 জন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এই মৌসুমে স্থানীয়ভাবে মানুষ বেশি ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন। রোগীর চাপ বাড়ে ডেঙ্গু রোগীদের জন্য খোলা হয়েছে আলাদা ওয়ার্ড। আর চলতি মৌসুমে এই হাসপাতালে মোট 247 জন ডেঙ্গু রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে মারা গেছেন 2 জন। এইবার যে রোগীগুলো সংক্রমিত হচ্ছে, এরা কিন্তু স্থানীয়ভাবে বেশি সংক্রমিত হচ্ছে। গতবার বা আগের বছরগুলোতে আমরা যেটা পেতাম যে ঢাকা বা অন্যান্য শহরে তাদের ভ্রমণের একটি ইতিহাস থাকতো, এবার কিন্তু আমরা সেটি কম পাচ্ছি। থেকে সংসদ সদস্য গত 15 বছরে পরিবারের সদস্যদের নিয়ে নামে বেনামে হাজার কোটি টাকার সম্পদ গড়েছেন বগুড়া 5 আসনের সাবেক এমপি হাবিবুর রহমান। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। আর শিগগিরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস দুদকের। শাহাদুল ইসলামের ছবিতে আব্দুল আওয়ালের রিপোর্ট। টিনের আধাপাকা বাড়িটি অবসরপ্রাপ্ত পুলিশ সুপার হাবিবুর রহমানের। বগুড়া 5 আসন থেকে 2009 সালে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর রাতারাতি কোটিপতি বনে যান তিনি। 2014 ও 2018 সালের নির্বাচনেও একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
এলাকাবাসীর অভিযোগ, সংসদ সদস্য হওয়ার পর ছেলে আসিফ ইকবালকে সঙ্গে নিয়ে সম্পদের পাহাড় করেন হাবিবুর রহমান। ধনুটের জালসুকায় আদিবাড়ির পাশে 70 বিঘা বিলবাইসা দখল করে তার সঙ্গে 150 বিঘা জমি নিয়ে গড়ে তোলেন বাবু সিটি পার্ক। এছাড়া ধনুট শহরে 21% জায়গার ওপর বাণিজ্যিক ভবন, শেরপুরের সনকায় 50 বিঘা জমির আসিফ ব্রিক ফিল্ড, শেরপুর শহরের দুবলাগাড়িতে 30 বিঘার উপরে নির্মাণ করেছেন বাগানবাড়ি ও হিমাগার। অভিযোগ উঠেছে এসব শত কোটি টাকার সম্পদের বাইরেও তার আছে দেশ বিদেশে আরো হাজার কোটি টাকার অবৈধ সম্পদ। এসব সম্পদের উৎস তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। ওনার যে অর্থ কয় গুণ বেশি হয়েছে আল্লাহ পাক জানে, সেটা যদি কোয়ারি করা যায় তাহলে বোঝা যাবে। এবং ওনার ছেলে শেরপুর ধনুটে গত 3টা টার্মে কোটি 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 টাকা স্কুল, কলেজ, মাদ্রাসা, বালুমহল সহ এবং বিল হাওর থেকে শুরু করে সর্বক্ষেত্রে দখলবাজি। দলীয় কোনো কিছু করতে গেলে সেখানে আমাদের পুলিশ লাঠিয়াল বাহিনী দিয়ে আমাদের উপর অত্যাচার করছে। এমপি হওয়ার আগে তার বাড়ির জালসুকা, তার ওখানে টিন শেড বাড়ি ছাড়া আমরা আর কোনো কিছু ওখানে দেখতে পাই নাই। এমপি হওয়ার পর সে অগাধ সম্পদের মালিক হয়েছেন অন্যায়ভাবে। তার এই দুর্নীতির বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং তার বিচার দাবি করছি। দুর্নীতি দমন কমিশন বলছে অবৈধ সম্পদ অর্জনকারীদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। অবৈধ সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রধান কার্যালয় থেকে আমাদেরকে তদন্তের নির্দেশ দেয়, তাহলে আমরা এটা তদন্ত করে দেখব। 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে পরিবার সহ আত্মগোপনে অভিযুক্ত হাবিবুর রহমান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও নিহতের ঘটনায় তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। 4 বছরেও শেষ হয়নি 96 মিটার সেতুর নির্মাণ কাজ। এতে ভোগান্তিতে আছেন সিরাজগঞ্জ বেলকুচি উপজেলায় অন্তত 15 গ্রামের বাসিন্দা। বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে খেয়া নৌকায় হুড়াসাগর নদী পার হতে হচ্ছে তাদের। এছাড়া কৃষি পণ্য সহ বিভিন্ন মালামাল পরিবহনেও পোহাতে হচ্ছে দুর্ভোগ। তবে আগামী ডিসেম্বরের মধ্যেই সেতুর কাজ শেষ করার আশ্বাস এলজিইডির। অমৃত সেনের ছবিতে রিঙ্কু কুণ্ডুর রিপোর্ট। 2020 সালের অক্টোবরে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার চরজোকনালা এলাকায় হুড়াসাগর নদীর ওপর 96 মিটার দীর্ঘ সেতু নির্মাণ কাজ শুরু হয়। 2022 সালের 8 আগস্ট কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখনো হয়নি। সঠিক সময়ে সেতু নির্মাণ না হয় ভোগান্তিতে উপজেলার অন্তত 15টি গ্রামের বাসিন্দা। বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে খেয়া নৌকায় হুড়াসাগর নদী পারাপার হতে হচ্ছে তাদের। এছাড়া কৃষি পণ্য সহ বিভিন্ন মালামাল পরিবহনেও পোহাতে হচ্ছে ভোগান্তি। প্রায়ই নদীতে ঘটছে নৌকাডুবি সহ ছোট বড় দুর্ঘটনা। এজন্য ঠিকাদারি প্রতিষ্ঠান ও কর্তৃপক্ষের গাফিলতিকে দুষছেন এলাকাবাসী। আমাদের যাতায়াতে অনেক সমস্যা হচ্ছে, তারপরে যারা সাঁতার পারে না তাদের জন্য এটা জীবন ঝুঁকির মধ্যে পড়ে। অনেক জায়গা ঘুরে বেলকুচিতে আমাদের যাতায়াত করতে হয়। উপজেলার সাথে আমাদের যোগাযোগ ব্যবস্থাটা খুবই কষ্ট। যারা এই ব্রিজের কর্মকাণ্ড আছে তারা তত তাড়াতাড়ি ব্রিজটা কমপ্লিট করলে আমাদের সুবিধাজনক হয়। তবে আগামী ডিসেম্বরের মধ্যে সেতুর কাজ শেষ করার আশ্বাস এলজিইডির। অফিসিয়াল কারণে সময়টা গেছে, সেই কারণে ওই সময়টাতে আসলে ঠিকাদারের আমরা দোষ দিতে পারছি না। সেই সমস্যাগুলি অলরেডি ওভারকাম করে ফেলছি। এখন আমরা যে পর্যায়ে আছি আর সমস্যা হওয়ার কথা না। আমরা বাই ডিসেম্বর ইনশাল্লাহ শেষ করে দিচ্ছি। এলজিইডির তথ্য মতে হুড়াসাগর নদীর উপর সেতু নির্মাণে ব্যয় ধরা হয়েছে 9,28,00,000 টাকা। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ 2 আসনের সাবেক সংসদ সদস্য ডক্টর জানাতারা হেনরি ও তার স্বামী শামীম তালুকদার লাবুকে আদালতে হাজির করা হয়েছে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী রিঙ্কু কুণ্ডু। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাবেক সংসদ সদস্য ডক্টর জান্নাতারা তালুকদার হেনরি ও তার স্বামী সাবেক উপজেলা জেলা পরিষদের পুরো আদালত জুড়ে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। আমাদের 3য় তলায় আসলে তাদেরকে নেওয়া হয়েছে এবং এই যে তাদেরকে আদালতে হাজির করার উপলক্ষে কিন্তু পুরো আদালত জুড়ে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। আমরা দেখেছি যে পুলিশ রয়েছে, পাশাপাশি সেনাবাহিনী সহ নিশ্চিত নিরাপত্তা আসলে ব্যবহার করা, তারা আসলে নিরাপত্তা দিচ্ছে। সেই সাথে আমরা দেখেছি যে বাইরে কিন্তু আসলে কিছু জনসাধারণ রয়েছে, তাদের কিন্তু আসলে সরিয়ে দেওয়া হয়েছে। তো কিছুক্ষণের মধ্যে হয়তো তাদের যে রিমান্ড
নেওয়া হবে সেটি আসলে আমরা জানতে পারবো। তো এখন পর্যন্ত আমরা যেটি জানতে পেরেছি যে তাদের বিরুদ্ধে 3টি হত্যা মামলা সহ মোট 4টি মামলা কিন্তু আসলে রয়েছে। যিনি রয়েছে সিরাজগঞ্জ 2 আসনের সাবেক সংসদ ডক্টর জান্নাতারা তালুকদার হেনরি ও তার স্বামী শামীম তালুকদার লাবু, তাদের দুজনকে আসলে আদালতে হাজির করা হয়েছে। তাদের যে মামলাগুলো রয়েছে, তাদের যে মামলাগুলো সেগুলোতেই তারা আসলে কোর্টে তোলা হয়েছে এবং সেই যে কিছুক্ষণের মধ্যে আসলে আমরা জানতে পারবো যে আসলে আদালতের যে কি আসলে তাদের যে রিমান্ড শুনানি সর্বশেষ অবস্থা আসলে আমরা জানাতে পারবো। তো আমরা দেখছি যে আদালতে আসলে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে এবং তাদের কিন্তু আসলে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে আদালতে তোলা হয়েছে। তো এই ছিল সিরাজগঞ্জের আদালত থেকে আমার কাছে সবশেষ খবর। শাসনচর এলাকায় রবি মৌসুমের শুরুতেই সার নিয়ে কারসাজির অভিযোগ উঠেছে ব্যবসায়ী ও ডিলারদের বিরুদ্ধে। কৃত্রিম সংকট তৈরি করে সারের বস্তা প্রতি 250 থেকে 300 টাকা বেশি নিচ্ছেন ব্যবসায়ীরা। তবে জেলায় সারের মজুত রয়েছে পর্যাপ্ত। কৃত্রিম সংকট সৃষ্টি করে অধিক মুনাফার সুযোগ নিলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি কৃষি বিভাগের। এমআর রকির রিপোর্ট, ছবি তুলেছেন রকিবুল ইসলাম। নওগাঁ সদর উপজেলার শ্যামপুর চরে আলু বীজ রোপণে চলছে নিবিড় পরিচর্যা। চড়া দরে আলু বীজ কেনার পরে এবার কৃষকের বাড়তি দুশ্চিন্তা সার নিয়ে। রবি ফসল ছাড়াও বরেন্দ্র জনপদে চলছে আমনের ভরা মৌসুম। ধানের ভালো ফলন ও আগাছা দমনে জমিতে চাষিরা প্রয়োগ করছেন সার। সরকার প্রতি কেজি ইউরিয়া সারের দর 27 টাকা, টিএসপি 27, এমওপি 20 টাকা নির্ধারণ বেঁধে দেয়। কিন্তু জেলার মাঠ পর্যায়ে মিলছে না চাহিদা অনুযায়ী সার। যদিও কিছু দোকানে সার মিলছে, তবে নানা সংকট দেখিয়ে কেজিতে 5 থেকে 60 টাকা বেশি দরে কিনতে হচ্ছে চাষিদের। লাভ লোকসান সব ডিলারেরাই খাচ্ছে, আমাদের কোনো ফায়দা নেই। যে ধান চাউলের দাম মনে করো এলে দাম হিসেবে সারের দাম অতিরিক্ত হয়ে গেছে। ধারা প্রতি না হলে 50 টাকা 40 টাকা বেশি নিচ্ছে। সার উত্তোলন ও সরবরাহে নানা অজুহাতে অধিক দাম নেওয়ার অভিযোগ ব্যবসায়ীদের বিরুদ্ধে। তবে ব্যবসায়ী নেতাদের দাবি সারের কৃত্রিম সংকট তৈরি করছে অসাধু খুচরা ব্যবসায়ীরা। যারা খুচরা দোকানদার তারা হয়তো বাইরে থেকে যখন মাল নিয়ে আসে তারা পরিবহনের ভাড়া বেশি দিয়ে নিয়ে আসলো, যে ভাড়া তার থেকে অতিরিক্ত ভাড়া পড়ে যায়, যার জন্য তারা বেশি রেটে বিক্রি করে। সারের কৃত্রিম সংকট তৈরি করে অধিক মুনাফার সুযোগ নেওয়ার চেষ্টা হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি কৃষি বিভাগের। অসাধু ব্যবসায়ী যদি সারের বেশি মূল্য নেওয়ার চেষ্টা করে, সেক্ষেত্রে আমরা আইন ব্যবস্থা গ্রহণ করার জন্য কৃষি বিভাগ প্রস্তুত রয়েছে। বিএডিসি 205 ও বিসিআইসির 127 জন নিবন্ধিত ডিলার জেলায় সার সরবরাহের কাজ করছে। চলতি মৌসুমে 31,000 হেক্টর জমিতে রবি ফসল ও 1,96,000 হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। আর এসব ফসলের বিপরীতে 62,000 মেট্রিক টন ইউরিয়া, ডিএপি ও এমওপি সারের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। নওগাঁর বাইপাস মাঠ থেকে এমআর রকি, সময় সংবাদ। নবাবগঞ্জের রেহাইচরে হচ্ছে দেশের সবচেয়ে বড় রাবার ড্যাম নির্মাণ প্রকল্প। ইতোমধ্যে 97% কাজ সম্পন্ন হলেও করা হয়নি ভূমি অধিগ্রহণ। গত 3 বছর ধরে জেলা প্রশাসকের কার্যালয় ও স্থানীয় জনপ্রতিনিধিদের দ্বারে দ্বারে ঘুরেও ক্ষতিপূরণ পাননি জমির মালিকরা। উল্টো তাদের বিরুদ্ধেই মামলা করেছে পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসন। অধিগ্রহণের বিষয় মানা হয়নি আদালতের নির্দেশনাও। তবে শিগগিরই ক্ষতিপূরণ বুঝিয়ে দেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। শাহজাহান আলীর তোলা ছবি ও জাহাঙ্গীর আলমের তথ্যে রিপোর্ট। চাঁপাইনবাবগঞ্জের রেহাইচর এলাকায় মহানন্দা নদীতে রাবার ড্যাম প্রকল্পের নির্মাণ কাজ শুরু হয় 2017 সালের জুনে। এরই মধ্যে কাজ শেষ হয়েছে প্রায় 97%। এরপর পেরিয়ে গেছে কয়েক বছর, কিন্তু জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের দ্বারে দ্বারে ঘুরেও প্রকল্পের অধীনে থাকা ফসলি জমি অধিগ্রহণের অর্থ পাননি ভূমি মালিকরা। নদীর মধ্যে খাস জমি নিয়ে জটিলতার অজুহাত দেখালেও সিংহভাগ জমি মালিকের খাজনা দেয়া আছে 2031 সাল পর্যন্ত। উল্টো অধিগ্রহণের অর্থ দাবিতে আন্দোলন করতে গিয়ে মামলার আসামি হয়েছেন 9 জন জমি মালিক। ওই মামলায় অজ্ঞাত আসামি করা হয় আরও 30 জনকে। তাদের কয়েকজনকে জেলেও যেতে হয়। জমি মালিকদের করা একটি মামলায় আদালত অর্থ পরিশোধের নির্দেশনা দেয়। এরপর কয়েক মাস পেরিয়ে গেলেও জেলা প্রশাসন অর্থ পরিশোধ করেনি। চাষাবাদ করতে না পারার পাশাপাশি অধিগ্রহণের টাকা না পেয়ে অসহায় হয়ে পড়েছেন 21টি খতিয়ানের 6.37 হেক্টর জমির 150 পরিবার। জমি মালিকদের দাবি, গত 15 ফেব্রুয়ারি রাবার ড্যামের পাম্প উদ্বোধন করতে আসেন সাবেক সংসদ সদস্য আব্দুল ওদুদ। এ সময় অধিগ্রহণের টাকার দাবিতে সেখানে গেলে তাদের উপর হামলা ও মারধর করে সাবেক
এমপির লোকজন। ভূমি অধিগ্রহণ বাবদ কোনো ধরনের কোনো টাকা প্রদান না করে রাবার ড্যাম হয়ে গেছে। এমপি বলছে যে আমাদেরকে 40% দিবে, ও 60% খাবে, এরকম কথা হুমকি দিয়ে এ পর্যন্ত এই অবস্থা হয়ে আছে। আমরা হয়রানি ডিস্ট্রিক্টের কাছে ঘুরছি। এই দিবদিশি করছে, আর এই পর্যন্ত ঠেলে দিয়ে আছে, টাকা দিচ্ছে না। তবে ভূমি অধিগ্রহণ নিয়ে কথা বলতে রাজি হননি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। তবে জেলা প্রশাসক জানান, নদীর মধ্যে খাস ও ব্যক্তিগত মালিকানার জমি থাকায় জটিলতা থাকলেও শিগগিরই দেয়া হবে অধিগ্রহণের অর্থ। অধিগ্রহণের এর মধ্যে কিছু সরকারি নদীর জায়গা আছে, সরকারি খাস জায়গা আছে এবং ব্যক্তি মালিকানায় কিছু জায়গা আছে যেগুলো এখনো খাজনা চলমান। অধিগ্রহণের টাকাটা পুরাটাই তোলা আছে হলো ওনাদের জন্য, ওনারা যারা ক্ষতিপূরণ পাবেন এবং তারা কখনো ক্ষতিগ্রস্ত হবে না। প্রকল্পের আওতায় ভূমি অধিগ্রহণ বাবদ বরাদ্দ দেয়া হয় 37 কোটি 73 লাখ টাকা। আর 353 মিটার দৈর্ঘ্যের রাবার ড্যাম প্রকল্পের ব্যয় ধরা হয় 246 কোটি টাকা। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। নামের সঙ্গে শুধু শেখ রাসেল থাকায় স্কুল ও কলেজ চালু হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। শিক্ষক না থাকলেও ভর্তি হয়েছে শিক্ষার্থী। অভিযোগ উঠেছে, শিক্ষা বোর্ড অনুমতি দিলেও এতে সায় নেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। এ অবস্থায় ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের শিক্ষা জীবন পড়েছে অনিশ্চয়তায়। হাবিবুর রহমান পাপ্পুর ছবিতে মওদুদ রানার রিপোর্ট। রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতর সড়কের দুই পাশে মুখোমুখি অবস্থান রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল ও শেখ রাসেল মডেল স্কুলের। এর মধ্যে বিশ্ববিদ্যালয় স্কুলে কলেজ শাখার যাত্রা শুরু হয় 1983 সালে। আর শেখ রাসেল মডেল স্কুলে পড়াশোনার অনুমতি ছিল প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত। গত বছরের 1 জুলাই শেখ রাসেল মডেল স্কুলে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত একাডেমিক কার্যক্রম চালানোর অনুমতি দেয় শিক্ষা বোর্ড। তবে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, বোর্ড অব গভর্নর এবং সিন্ডিকেটের কোনো অনুমতি নেননি তৎকালীন অধ্যক্ষ লিসায়া মেহজাবিন। এমনকি নিয়োগ দেয়া হয়নি কোনো শিক্ষকও, অথচ ভর্তি করানো হয় শিক্ষার্থীদের। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর গা ঢাকা দেন অধ্যক্ষ। সম্প্রতি একাদশ শ্রেণীতে রেজিস্ট্রেশনের কার্যক্রম শুরু হওয়ার পর রেজিস্ট্রেশন নিয়ে সংকট তৈরি হলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে যান শিক্ষার্থীরা। এ সময় অনিয়মের বিষয়টি জানতে পারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে কোনো অনুমতি না থাকায় সমাধান করতে অপারগতা প্রকাশ করেন কর্তব্যরতরা। এতে অনিশ্চিতের মধ্যে পড়েন শিক্ষার্থীরা। অভিযোগ উঠেছে, শুধু শেখ রাসেল নাম থাকার কারণে এমন প্রতারণার সুযোগ নিয়েছেন অভিযুক্ত অধ্যক্ষ। 3 মাস পার হয়ে গেছে, প্লাস আমাদের অনলাইনে এই স্কুলে ভর্তি হয়ে কলেজে ভর্তি হয়ে গেছে, তাও সে আমাদেরকে এখন এভাবে ফিরিয়ে দিচ্ছে। তো আমরা বলছি যে এটা তো সম্ভব না, আমরা তো রেজিস্ট্রেশন ছাড়া টিসি নিয়েও যেতে পারবো না। এই বিষয়টা যদি না দেখে তাহলে আমাদের 1 বছর লস যাবে, কারণ অন্য কোথাও সিটও নাই। শেখ রাসেল স্কুলের নিবন্ধন ও পাঠদানের অনুমতি অথবা বিশ্ববিদ্যালয় কলেজে শিক্ষার্থীদের স্থানান্তরের দাবি অভিভাবকদের। আর 5টা কলেজের মতো নিয়ম করে যেভাবে ক্লাস হয়, তাদের পড়াশোনা হয় এবং রেজিস্ট্রেশন হয়, সেটাই যেন হয়। এক্ষেত্রে কোনো কিছু করার নেই বলে জানায় রাজশাহী শিক্ষা বোর্ড। আর শিক্ষা বোর্ডের অনিয়মের দায় নিতে নারাজ রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাদেরকে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা সম্পূর্ণ করতেই হবে। সম্পূর্ণ করার পরে যদি কোনো শিক্ষার্থী চায় যে অন্য কোথাও টিসির মাধ্যমে, ছাড়পত্রের মাধ্যমে চলে যাবে, তাকে সেটা দেওয়া যেতে পারে। স্কুল, আইআর এবং বিশ্ববিদ্যালয় আমাদের 3 জনেরই কোনো দায় নাই এই শিক্ষার্থীগুলো ভর্তির ব্যাপারে। এটা solely মানে এককভাবে এটার জন্য দায়ী হচ্ছে আগের প্রশাসন। শেখ রাসেল মডেল স্কুলের একাদশ শাখায় মোট শিক্ষার্থীর সংখ্যা 104 জন। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। আবারও অস্থির বগুড়ার চালের বাজার। সপ্তাহ ব্যবধানে খুচরা বাজারে প্রকারভেদে প্রতি কেজিতে বেড়েছে 2 থেকে 4 টাকা। চাল কল মালিকরা বলছেন, ইরি মৌসুমের শেষ সময়ে ধানের সংকট থাকায় দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। আমন ধান বাজারে আসতে শুরু করলে দাম কমবে বলে আশ্বাস তাদের। এদিকে বারবার চালের মূল্য বৃদ্ধিতে ক্ষুব্ধ ক্রেতারা। শাহাদুল ইসলামের ছবিতে আব্দুল আওয়ালের রিপোর্ট। চালের বাজার অস্থির বগুড়ায়। বড় ইরি মৌসুমের চাল বাজারে পর্যাপ্ত রয়েছে। শীঘ্রই বাজারে আসবে আমনের চাল, তারপরও দফায় দফায় বাড়ছে দাম। জেলার খুচরা বাজারে সপ্তাহ ব্যবধানে প্রকারভেদে প্রতি কেজিতে বেড়েছে 2 থেকে 4 টাকা পর্যন্ত। গত সপ্তাহে কাটারি প্রতি কেজি 66 টাকায় বিক্রি হলেও চলতি সপ্তাহে বিক্রি হচ্ছে 70 টাকায়। একই অবস্থা স্বর্ণা মিনিকেট, নাজির শাহিল সহ অন্যান্য চালের। খুচরা বিক্রেতারা বলছেন, চালের সরবরাহ স্বাভাবিক থাকলেও মিল মালিকেরা পাইকারি বাজারে দাম বৃদ্ধি করেছেন। আর বারবার চালের মূল্য বৃদ্ধিতে ক্ষুব্ধ ক্রেতারা। ধান ফুরিয়ে গেছে, ধানের দাম বাড়ছে, বিধায় চালের দাম
ওই মানে পাইকারি বাজারেই কেজিকে 1 টাকা 2 টাকা বাড়ায় দিচ্ছে। একমাত্র বাড়ার কারণ হচ্ছে যে আমরা বড় বড় ব্যবসায়ী সিন্ডিকেট, এই সিন্ডিকেটটা ভাঙতে পারলে মনে হয় জিনিসের দাম কমে যাবে। গরিব মানুষ আমরা মনে করো দিন মজুরি কাজ করি, কিছু কমলে অবশ্য আমাকে সুবিধা হয়েছে। আমরা গরিব মানুষ খাটা খাওয়া মানুষ, চাউল কিনে খেতে হয় আমাদের। আমার পরিবার নিয়ে কত কষ্টের মধ্যে পড়া লাগে। তবে চালকল মালিকরা বলছেন ইরি মৌসুমের শেষ সময়ে ধানের সংকট থাকায় দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। আমন ধান বাজারে আসতে শুরু করলে দাম কমবে বলে আশ্বাস তাদের। বাজারে ধানের কিন্তু আর আমদানি নাই, লেবারদের টাকা দিতে হচ্ছে, লেবার টাকা বাটি দিতে হচ্ছে। এখন একটু চাউলের দাম বেশি, 2-4 টাকা বেশি, তার মধ্যে মোটা চাউলের দাম একটু বেশি, কারণ মোটা চাউলের কোনো আমদানি নেই। কৃষি বিভাগের তথ্য মতে চলতি আমন মৌসুমে চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 5,98,316 মেট্রিক টন। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। বিভাগীয় সময় আরেকবার। 1.5 বছর আগে হস্তান্তর হলেও এখনও চালু হয়নি নাটোর সদর হাসপাতালের 10 শয্যার আইসিইউ ইউনিট। বর্তমানে ইউনিটটি পরিত্যক্ত অবস্থায়। গণপূর্ত বিভাগ বলছে এভাবে ফেলে রাখলে নষ্ট হবে যন্ত্রাংশ। আর স্বাস্থ্য বিভাগ বলছে নির্মাণাধীন নতুন আরেকটি আইসিইউ ইউনিট হস্তান্তর হলে সেটি চালু হবে। আল মামুনের পাঠানো তথ্য, রকুনুজ্জামানের ছবি নিয়ে প্রতিবেদন। 2023 সালের মার্চে নাটোর সদর হাসপাতালের নতুন ভবনের 3য় তলায় আইসি ইউনিট স্বাস্থ্য বিভাগের কাছে হস্তান্তর করে গণপূর্ত বিভাগ। তবে এরপর থেকে এখন পর্যন্ত চালু করা হয়নি আইসিইউ ইউনিটটি। বর্তমানে আইসিইউ ইউনিট তালাবদ্ধ। ভেতরে ছবি তোলার জন্য যেতে চাইলেও অনুমতি মেলেনি সিভিল সার্জন কার্যালয় থেকে। তবে সিভিল সার্জনের দাবি হাসপাতালে নির্মাণাধীন আরেকটি আইসিইউ ইউনিট অত্যাধুনিক হবে। ইউনিট হস্তান্তর করা হলে সেটি চালু করা হবে। আর বর্তমান ইউনিটটি বিকল্পভাবে ব্যবহারের কথা জানান তিনি। 3 তলার যেটা, সেটা আমরা প্রয়োজন বোধে সেটাকে আমরা একদিকে তো ওটি কমপ্লেক্স, আর আরেক দিকে আমরা ওয়ার্ড হিসেবে ব্যবহার করতে পারবো, যেখানে আমরা যদি দরকার পড়ে আমরা এই আইসিইউ এর পরে যেটাকে বলে হাই ডিপেন্ডেন্সি ইউনিট অথবা এই জাতীয় কোনো ইউনিট হিসেবে আমাদের ব্যবহার করার সুযোগ থাকবে। তবে গণপূর্ত বিভাগের দাবি 1.5 বছর আগে হস্তান্তর করা আইসিইউ ইউনিটে সব সুবিধা দেয়া হয়েছে। ব্যবহার না করা হলে নষ্ট হতে পারে এর যন্ত্রাংশ। 2023 সালের মার্চ মাসে আমরা সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হ্যান্ডওভার করি। ব্যবহার না করলে এটি দীর্ঘমেয়াদী এই যন্ত্রগুলোর উপর একটি বিরূপ প্রতিক্রিয়া করবে। এদিকে আইসিইউ ইউনিট থাকার পরও চালু না করায় ক্ষুব্ধ রোগী ও স্বজনরা। এখানে আমরা আইসিইউ 3 তলাতে একটা আইসিইউ আছে, কিন্তু বন্ধ, এটা সার্বক্ষণিক বন্ধ থাকে। যদি একটা আইসিইউ ব্যবস্থা হয় তাহলে আমাদের জন্য খুব ভালো হয়। শুধু বিল্ডিং করলে তো হবে না, আমাদের রোগীর গুণগত সেবার মানটা বাড়াইতে হবে। এটা কেন বন্ধ, কোন কর্তৃপক্ষ চালু করবে, এটা আসলে আমরা জানি না। চলতি বছরের মার্চে নির্মাণ কাজ শুরু হওয়ায় নতুন আইসিইউ ইউনিট নির্মাণে ব্যয় হচ্ছে 7,25,00,000 টাকা। সময় সংবাদ, নাটোর। মহালয়ার মধ্য দিয়ে শুরু হলো দুর্গোৎসবের ক্ষণ গণনা। 9 অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। তাই রাজশাহী বিভাগের 8 জেলায় বেশ জোরে সোরেই চলছে দেবী বরণের প্রস্তুতি। চলছে প্রতিমা তৈরির শেষ মুহূর্তের কাজ। উৎসবে নিরাপত্তা নিশ্চিতে বাড়তি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। আব্দুল সালামের ছবিতে সাইফুর রহমান রকির রিপোর্ট। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। হাতে সময় কম, তাই দিনরাত এক করে কাজ করছেন প্রতিমা শিল্পীরা। শেষ মুহূর্তে রং তুলির আঁচড়ে দেবী দুর্গাকে সাজিয়ে তুলছেন তারা। রাজশাহী বিভাগের 8 জেলায় 3,314টি পূজা মণ্ডপে আয়োজন করা হয়েছে দুর্গাপূজা। প্রতিমা শিল্পীরা জানান, দেবী দুর্গা এবার আসছেন দোলায়, যাবেন ঘোড়ায় চড়ে। ফিনিশিং শেষ, এখন গয়না গাঁথি লাগিয়ে কালার করে প্রতিমা ডেলিভারি দিতে হবে। এখন গয়নার কাজ চলছে। এখন খুব ব্যস্ততা চলতেছে, এখন দিনরাত কাজ করা হচ্ছে, চলতেছে। মা দুর্গার কাছে আমরা কামনা করছি যে সবারই মঙ্গল করুক এবং সকলেরই ভালো রাখুক। এর মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে বলে জানায় পূজা উদযাপন পরিষদ। পুজোর প্রস্তুতি সম্পূর্ণরূপে আছে, প্রশাসনিক অবকাঠামো এবং আমাদের প্রতিটা পুজো মণ্ডপে আমরা সুন্দরভাবে যাতে পুজো করতে পারি এবং শান্তিতে পুজো করতে পারি, এটা আমাদের লক্ষ্য। এদিকে প্রতিটি পূজা মণ্ডপে এবার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বাড়তি নজরদারি থাকবে বলে জানায় পুলিশ। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আমাদের পুলিশের যে নিরাপত্তা ব্যবস্থা, সেটা আমাদের পুলিশের পোশাকধারী সদস্যরা থাকবে
পাশাপাশি আমাদের সাদা পোশাকের সদস্যরা মোতায়েন থাকবে। আমরা কিন্তু লোকাল কমিউনিটিকে আমরা অনুরোধ করছি, পূজা মণ্ডপকে আমরা অনুরোধ করেছি যে ওনারাও যাতে কিছু ওনাদের স্বেচ্ছাসেবী নিয়োগ করে। আর আমাদের মণ্ডপ কেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থা তো থাকবে, পুলিশের সাথে আনসার থাকবে। তার বাইরে আমরা আমাদের কিছু স্ট্রাইকিং রিজার্ভ এবং মোবাইল পেট্রোল থাকবে। এবছর রাজশাহীতে 312টি, চাঁপাইনবাবগঞ্জে 158টি, নওগাঁয় 753টি, নাটোরে 349টি, পাবনায় 329টি, সিরাজগঞ্জে 501টি, বগুড়ায় 620টি এবং জয়পুরহাটে 292টি মণ্ডপে দুর্গাপূজা হবে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। বিভাগীয় সময় আরেকবার। পোশাক নিয়ে শিক্ষার্থীদের হেনস্থা করা সহ বেশ কিছু অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ আল মামুনকে বিভাগ থেকে অব্যাহতির দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। সকালে বিশ্ববিদ্যালয়ের সিরাজি ভবনে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। পরে বিভাগের অফিস ও শ্রেণীকক্ষে তালা দেন তারা। এ সময় তারা অভিযোগ করেন অধ্যাপক মামুন বিভিন্ন সময় তাদের পোশাক নিয়ে অশালীন মন্তব্য করেন। এছাড়া উদ্দেশ্য প্রণোদিতভাবে পরীক্ষার ফলাফলে পরিবর্তন করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেও অভিযুক্ত শিক্ষক শিক্ষার্থীদের বিপক্ষে ছিলেন। শিগগিরই অধ্যাপক মামুনকে বিভাগ থেকে অব্যাহতি না দেওয়া হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেন তারা। এই ছিল বিভাগীয় সময়ের আজকের আয়োজন। আগামীকাল থাকবো খুলনা বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গেই থাকুন সময়।